বাংলাদেশ ইন্ডিয়ার জন্য একটা বড় মার্কেট, কাজেই ইন্ডিয়াকে বুঝতে হবে যে বাংলাদেশের সাথে টাল্টি বাল্টি করে পার পাওয়া যাবে না, হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দিতে হবে বিচারের জন্য, অথবা দৌড়ের উপরে থাকতে হবে, নতুন মার্কেট খুঁজতে হবে, বাংলাদেশে যে মার্কেট তারা হারাবে। কারণ আমরা ভারতীয় পণ্য বয়কট করব, ভারতীয় পণ্য আর আমদানি করব না, আর ব্যবহার করব না। প্রফেসর ইউনূসের সফল চায়না সফর ইন্ডিয়ার জন্য একটা নতুন চ্যালেঞ্জ তৈরি করবে। আমরা এই মাইনকেসিপা এনজয় করব। এবার আসেন দেখি ইন্ডিয়ার সার্ভিস এক্সপোর্টে ইন্ডিয়ার অবস্থানটা কি। ইন্ডিয়া প্রায় $333 বিলিয়ন আয় করছিল সার্ভিস এক্সপোর্ট করে। ওইটারও সবচেয়ে বড় বাজার হইতেছে আমেরিকা, যাকে বলে সোনায় সোহাগা। এই সার্ভিস এক্সপোর্টের প্রায় 45% আসে আইটি এবং টেক সার্ভিস সেলস থেকে। যদি ইন্ডিয়া চায় তাদের পণ্য রপ্তানি যেটা কমবে সেটা সার্ভিস এক্সপোর্ট থেকে কভার করবে, তাহলে আমাদের এই সুযোগটা কাজে লাগানো উচিত। একটু বুঝাই বলি, এত বড় একটা বাজারে আমাদের দেশ এই তালিকায় 82 নম্বরে আর ইন্ডিয়ার 6 নম্বরে। তাইলে কিভাবে আমাদের বাজার বড় করবো আর ইন্ডিয়ার বাজার খাইয়া দিব? আসেন একটু দেখি। দুইটা বিষয় আমাদের বিবেচনা করতে হবে। এক নাম্বার, ইন্ডিয়ার প্রায় 35% আয় আসে ট্রাভেল এবং ট্যুরিজম থেকে, আর শিপিং এবং এয়ারলাইন সার্ভিস থেকে। ইন্ডিয়াতে চিকিৎসা যাওয়া বন্ধ, চায়নাতে যাবো আমরা। আপনি জানেন তো চায়নাতে এখন ব্যবস্থা হচ্ছে। প্রফেসর ইউনূস সম্প্রতি চায়না সফরে চিকিৎসার উপর জোর দিয়ে আসছে, কম খরচে বিদেশি চিকিৎসা এবং ওয়ার্ল্ড ক্লাস চিকিৎসা হবে চায়নাতে। আর দুই নাম্বার, 45% এক্সপোর্ট যে খাত থেকে আসে তা আমার ক্ষুদ্র ভ্রাতা এবং ভগিনীরা অনেকাংশে ম্যানেজ দিতে পারবে। ওদের আইটি কাজের দক্ষতা আছে, এখন ফ্রিল্যান্সিং করছে। তাদের দরকার প্রাতিষ্ঠানিক সাপোর্ট, এবং এদের দরকার হচ্ছে হাই ভ্যালু ক্লায়েন্ট খুঁজে বের করা, যেটা সরকার ব্যবস্থা করে দিতে পারে। আর দরকার হচ্ছে হাই স্পিড ইন্টারনেট। প্রফেসর ইউনূস তো স্টারলিংক নিয়ে আসতেছে, এটা একটা যুগান্তকারী সিদ্ধান্ত। এর ফলে আমাদের প্রত্যন্ত এলাকায় আমার ক্ষুদ্র ভ্রাতা আর ভগিনীরা সহজে দ্রুততার সাথে তাদের কাজ ডেলিভার করতে পারবে। প্রফেসর ইউনূসের ফরেন মিশনগুলোকে দায়িত্ব দেওয়া উচিত, যা তারা যেন আইটি এবং টেক সাপোর্টের কাজ খুঁজে বের করে। একই সাথে আমি রিকোয়েস্ট করবো আমাদের দেশীয় এবং প্রবাসী উদ্যোক্তাদের, আপনারা এই তরুণ প্রতিভাকে কাজে লাগান। আমরা 82 নম্বরে থাকতে চাই না, ইন্ডিয়ার বাজার খাইয়া দিতে চাই। ইন্ডিয়া দৌড়ের উপরে আছে, ওরে আরো বেশি দৌড়ের উপরে রাখা যেতে পারে, ওর মার্কেটটা খাইয়া ফেলতে হবে। এই জায়গায় আমরা ওর মার্কেটটা খাইয়া দিব। এবার আসেন, আমেরিকা যে ট্যারিফ বাড়াইছে তার ফলে আমেরিকার অর্থনীতিতে কি হইতে পারে। মার্কিন অর্থনীতি এবং বাণিজ্যে মারাত্মক নেতিবাচক প্রভাব পড়বে। 2018 সালে ট্রেড ওয়ার হয়েছিল একটা, চীনের উপরে প্রতিশোধমূলক ট্যারিফ বসাইছিল আমেরিকা। এর কারণে মার্কিন কৃষকেরা $27 বিলিয়ন সাহায্য পাইছিল, কিন্তু তারপরেও দীর্ঘমেয়াদে চীনের বাজারে আমেরিকার মার্কেট শেয়ার কমে গেছিল। ট্রেড ওয়ারটা কি ছিল একটু বুঝে দেখি। এখনকার এই অবস্থার সাথে মিল আছে, আপনারাও বুঝবেন কি গ্যাঞ্জামে পড়তে যাচ্ছে আমেরিকা। এইটা মূলত 2018 থেকে 2019 সালের মধ্যে আমেরিকা এবং চীনের মধ্যে একটা যুদ্ধ, বাণিজ্য যুদ্ধ। কিভাবে শুরু হয়েছিল? এই ডোনাল্ড ট্রাম্প 18 সালে চীনা পণ্যের উপরে 50 বিলিয়ন মূল্যের ট্যারিফ আরোপ করে। চীন পাল্টা ব্যবস্থা নেয় এবং মার্কিন কৃষি পণ্যে ট্যারিফ আরোপ করে। উভয় দেশ একাধিক ধাপে একে অন্যের পণ্যে ট্যারিফ আরোপ করতে থাকে এবং বৈশ্বিক বাণিজ্যে খুব অস্থিরতা তৈরি হয়। উভয় দেশের রপ্তানি এবং আমদানি খরচ দুইটাই বেড়ে যায়। মার্কিন কৃষকেরা আর্থিক ক্ষতির সম্মুখীন হয়, চায়না খুব একটা বেশি ক্ষতির সম্মুখীন হয়নি। 2020 সালে আমেরিকা এবং চীন একটা চুক্তি স্বাক্ষর করে, ফেজ 1 চুক্তি বলে। এই চুক্তি স্বাক্ষরের মাধ্যমে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক কিছুটা স্বাভাবিক হয়। চুক্তি অনুযায়ী চীন মার্কিন কৃষি পণ্য কেনার প্রতিশ্রুতি দেয় এবং কিছু ট্যারিফ শিথিল করা হয়। কিন্তু তারপরেও আমেরিকা তার বাজার, কৃষি পণ্যের বাজার চীনে আর পুরাটা ফিরে পায়নি। সে ট্যাক্স দিয়ে আয় করছে $50 বিলিয়ন আয় করতে চাইছিল, ওদের উল্টা ভর্তুকি দিতে হয়েছে $27 বিলিয়ন আমেরিকান কৃষকদেরকে। নতুন ট্যারিফ দেওয়ার ফলে আমেরিকার মুদ্রাস্ফীতি হবে, ভোক্তার ব্যয় বৃদ্ধি পাবে, কারণ উচ্চ ট্যারিফের কারণে আমদানিকৃত পণ্যের দাম বাড়বে, যা মার্কিন ভোক্তাদের ব্যয় বাড়াবে। ওই ট্রেড ওয়ারের কথা বলি, ট্রেড ওয়ারে $50 বিলিয়ন একটা এক্সট্রা ট্যারিফ চীনের পণ্যের উপরে বসাইছিল। এর ফলে আমেরিকার রপ্তানি করে কমে যায় $30 বিলিয়ন, আর $27 বিলিয়ন ভর্তুকি দিতে হয় আমেরিকান কৃষকদেরকে। তার মানে $7 বিলিয়ন লস আমেরিকার। ট্যারিফ উভয় পক্ষের ক্ষতি করে, চাকরি কমে আসে, বিনিয়োগ সংকট হয়, এবং ট্যারিফ বেড়ে গেলে যদি কাঁচামালের দাম বেড়ে যায় তখন করে কি কোম্পানিগুলো এমন একটা জায়গায় তার ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট নিয়ে যায়, উৎপাদনের ব্যবস্থা নিয়ে যায় যেখানে ট্যারিফ কম। এই জিনিসটা মাথায় রেখেন, এই বিষয়টার আমরা সুবিধা নেব। এইখানে আমাদের নতুন পরিকল্পনা করতে হবে যেন আমরা এই আমেরিকান ট্যারিফ বানানোর এই সুবিধাটা আমরা পুরাটা নিতে পারি। আপনি যদি এমনকি অর্থনীতির গুরুদের তত্ত্বগুলো দেখেন, এইখানে দেখবেন যে এই উচ্চ ট্যারিফ এইটাকে খুব ডিসকারেজ করা হয়েছে। ইতিহাসেও যদি আমরা দেখি তাহলে দেখবো যে যখন ট্যারিফ বসানো হয়েছে তখন একটা মন্দা চলে আসছে অর্থনীতিতে। 1930 সালে স্মুথ হাউলি ট্যারিফ বলে ট্যারিফ বসানো হয়েছিল। এই উচ্চ ট্যারিফের ফলে বৈশ্বিক বাণিজ্য 60% কমে গেছিল এবং যেটা মহামন্দাকে ত্বরান্বিত করছিল। অর্থনীতির তাত্ত্বিকেরা ট্যারিফ নিয়ে মেলা নসিহত করে গেছে। ডেভিড রিকার্ডোর নাম শুনছেন, উনি বলছেন যে ট্যারিফের মাধ্যমে সম্পদের অপচয় হয় এবং অর্থনৈতিক উন্নয়ন ব্যাহত হয়। এবং ওই যে ট্রেড ওয়ার হয়েছিল না, ওই সময় আইএমএফ একটা হিসাব দিছিল যে বৈশ্বিক জিডিপি
0.8%, প্রায় 1% কমে গেছিল। তো আমরা দেখলাম যে আমরা একটা বড় সমস্যায় পড়তে যাচ্ছি, গোটা পৃথিবী পড়তে যাচ্ছে। এখন এটার সুবিধা বাংলাদেশ কিভাবে নেবে? আমরা কিছু র্যাডিক্যাল পদক্ষেপ নিতে হবে। আমি জানি না প্রফেসর ইউনূসের সরকার এই পদক্ষেপ নেবে কিনা, কিন্তু আমার বিবেচনায় একটা ক্যালকুলেটেড রিস্ক এখানে নেওয়া যায়। এই সিদ্ধান্তটা অর্থ মন্ত্রণালয় একা নিতে পারবে না, এই সিদ্ধান্ত নেওয়ায় প্রফেসর ইউনূসের সংশ্লিষ্টতা লাগবে। আর আমি মনে করি না সরকারের ইন্টারনাল এক্সপার্টাইজ আছে যে যা দিয়া এই পরিকল্পনার ইম্প্যাক্ট আর কন্টিজেন্সি প্ল্যান করতে পারবে। এইটা কিভাবে করা যাবে সেটা আমি পরে বলতেছি, আগে পরিকল্পনাটা শুনেন কিভাবে আমরা এই আমেরিকান ট্যারিফের সুবিধা কাজে লাগায় বাংলাদেশের ইকোনমিকে চাঙ্গা করে দিতে পারি। বাংলাদেশ কাঁচামাল আমদানিতে এবং সব ধরনের রপ্তানিতে ট্যারিফ শূন্য করে দেবে, একদম শূন্য, জিরো ট্যারিফ। এর ফলে কি হবে? স্থানীয় উৎপাদন শিল্প শক্তিশালী হবে, কারণ কাঁচামাল সস্তায় আমদানি করা গেলে উৎপাদন খরচ কমবে। বাংলাদেশের তৈরি পোশাক শিল্প এইটা বিশ্বব্যাপী প্রতিযোগিতামূলক হবে, কারণ ফেব্রিক আমদানিতে ট্যারিফ শূন্য করলে ইউনিট প্রাইস কমে যাবে, প্রায় 15 থেকে 20% কমে যাবে। যেগুলো ফিনিশড পণ্য সেটাতে ট্যারিফ অবর্তিত থাকবে, যেগুলো আমরা আমদানি করব বিদেশি ফিনিশ পণ্য। তাহলে স্থানীয় উৎপাদকেরা বাজারে প্রাধান্য পাবে। রপ্তানিতে যদি শূন্য ট্যারিফ করি, ট্যাক্স শূন্য করে দিই, তাহলে উৎপাদন খরচ কমার পাশাপাশি রপ্তানি আয় বাড়বে। বাংলাদেশের রেডিমেড গার্মেন্টস এর রপ্তানি $50 বিলিয়ন মতো, এটা $100 বিলিয়ন পৌঁছাইতে পারে, দ্বিগুণ হয়ে যেতে পারে। আমরা অন্য পণ্যের রপ্তানিও বাড়াইতে পারি, যেমন ফার্মাসিউটিক্যালস, চামড়ার পণ্য, আইটি সার্ভিস, এর নতুন খাতের বিকাশ ঘটবে এবং বিদেশি বিনিয়োগ আকর্ষিত হবে, কারণ সস্তা কাঁচামাল, কোনো ট্যাক্স নাই, অর্থাৎ সস্তা শ্রম তো আছেই। ফলে বহুজাতিক কোম্পানি বাংলাদেশে উৎপাদনের ইউনিট স্থাপনে আগ্রহী হবে। আর কি হবে? বিদেশি কোম্পানিগুলো যদি আসে, আধুনিক উৎপাদন প্রযুক্তি, স্থানীয় শিল্পে আসবে, আমরা এই প্রযুক্তি শিখব। এবং ভিয়েতনামে সেমিকন্ডাক্টর শিল্পের বিকাশে এই কাঁচামালের ট্যারিফ শূন্য নীতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এবং এই করলে রেডিমেড গার্মেন্টস বলেন, প্লাস্টিক বলেন, ফার্মাসিউটিক্যালস বলেন, প্রায় 10 থেকে 15 লক্ষ নতুন চাকরি তৈরি হবে। বাংলাদেশের 84% রপ্তানি আসে রেডিমেড গার্মেন্টস থেকে। কাঁচামাল যদি শূন্য ট্যারিফ করা হয়, তাহলে এই খাতের দক্ষতা এবং উৎপাদনশীলতা বাড়বে। এই যে ভিয়েতনাম কাঁচামাল আমদানিতে ট্যাক্স শূন্য কইরা 23 সালে $370 বিলিয়ন রপ্তানি করছে। চীন এইভাবে উন্নতি করছে। 2001 সালে WTO তে যোগদানের পরে কাঁচামালের ট্যারিফ কমাই দেয় বিশ্বের ফ্যাক্টরিতে পরিণত হয়েছে। আর ফিনিশ পণ্য আমদানিতে ট্যারিফ যদি অপরিবর্তিত থাকে, তাহলে বিদেশি পণ্যের দাম স্থিতিশীল থাকবে, যা স্থানীয় উৎপাদকের জন্য সুযোগ তৈরি করবে। কিন্তু এটা সম্ভাব্য চ্যালেঞ্জ আছে, সেটাও আলাপ করে নিই যে কি কি চ্যালেঞ্জ আছে। কাঁচামাল আমদানি থেকে রাজস্ব আয় কমবে, এটা আসলে কতখানি কমতে পারে? আমাদের মোটামুটি ধরেন 15%-এর মতো রাজস্ব আয় আসে কাস্টমস শুল্ক থেকে, তো এটা কমে যাবে। আবার ফিনিশ পণ্যকে কাঁচামাল হিসেবে চালায় ট্যারিফ ফাঁকি দেওয়ার চেষ্টা করতে পারে। তো এইটা কাস্টমসকে দেখতে হবে। অনেক সিস্টেম আছে, যেমন ধরেন কাঁচামালের স্পেসিফিকেশন এবং ব্যবহার ট্র্যাক করার জন্য ব্লকচেন প্রযুক্তি ব্যবহার করা যায়, এটা ডিটেলে গেলাম না। স্মাগলিং এর জন্য কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যায়, আর এরকম ভুল ডিক্লারেশন দেওয়ার জন্য শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যায়। কিন্তু এই যে পরিকল্পনা, এটার ইম্প্যাক্ট অ্যানালাইসিসটা কিভাবে করা যায়, কে করতে পারে? এটার জন্য আমার মনে হয় যে বিদেশি কনসাল্টিং ফার্মকে নেওয়া যেতে পারে। ম্যাকিনসি এবং BCG এদেরকে দায়িত্ব দেওয়া যেতে পারে, ওরা রাজস্ব কাঠামো রূপান্তরের সংস্কারের জন্য এক্সপার্ট। তারপরে PwC বা ডেলয়েট, এরা ডিজিটাল ট্যাক্স সিস্টেম এবং কাস্টমার অটোমেশনের জন্য এক্সপার্ট। আর আমরা অবশ্যই ওয়ার্ল্ড ব্যাংক, ADB যারা আমাদের অর্থায়ন করে, IMF, তাদেরকে ইনভলভ করব এই পুরো মূল্যায়নের জন্য। তো এই বাংলাদেশ এখন একটা সংকটময় সন্ধিক্ষণে দাঁড়ায় আছে। হাসিনার ফ্যাসিস্ট শাসনের রাজনৈতিক অপরিণামদর্শিতা, দুর্নীতি এবং বৈদেশিক নির্ভরতার কৌশল আমাদের অর্থনীতিকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে। দেশের জনগণ আজ বুঝতে পারছে যে 15 বছরের মিথ্যার আবরণ ফুটে বেড়ায় আসছে এক ভয়ঙ্কর বাস্তবতা, অর্থনৈতিক অবনতি, বেকারত্ব এবং আন্তর্জাতিক মহলে বিশ্বাসযোগ্যতার সংকট। কিন্তু ইতিহাস সাক্ষী, কোন স্বৈরাচারী চিরকাল টিকে থাকতে পারেনি, হাসিনাও টিকে থাকেনি। আজ বাংলাদেশে যে পরিবর্তনের ঢেউ উঠছে, তার থামানো যাবে না। প্রফেসর ইউনূসের নেতৃত্বে আমরা একটা নতুন অভিযাত্রার সূচনা করছি, যেখানে সুশাসন, জবাবদিহিতা, অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির ভিত্তিতে একটা নবযুগের সূচনা হবে। আমাদের নতুন নতুন আইডিয়া দিয়ে আমরা নতুন নতুন অপরচুনিটি, নতুন নতুন সুযোগ সৃষ্টি করব। সমস্যাকে আমরা সুযোগে রূপান্তরিত করব। 2026 সালের মধ্যম আয়ের দেশে উত্তরণের পথে হাসিনা সরকারের কৃত্রিম সাফল্যের ফাঁপাদম্ভের মুখোশ উন্মোচিত হচ্ছে। আন্তর্জাতিক মঞ্চে যখন বাংলাদেশের অর্জনকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে, তখন একটা কথা স্পষ্ট, এই লুটপাটের রাজনীতি আর চলতে দেওয়া যাবে না। প্রফেসর ইউনূস বিশ্ব অর্থনৈতিক ফোরামে যখন সত্য উচ্চারণ করছেন, যখন বিশ্বব্যাপী বাংলাদেশের প্রতি এক নতুন আশা জাগছে, একটা গণতান্ত্রিক সুশাসিত আত্মনির্ভর বাংলাদেশের, আমরা আর কোনো মিথ্যার কাছে এই সময় আত্মসমর্পণ করব না। আমরা কোনো সমস্যার কাছে দেশকে বন্দী হতে দেব না। অর্থনীতিকে পুনর্গঠনের মাধ্যমে আমরা বিশ্ববাজারে আমাদের নিজেদের অবস্থান করে নেব। যেই চ্যালেঞ্জই আসুক না কেন, আমরা মাথা নত করব না। আমরা সেই চ্যালেঞ্জকে সুযোগে রূপান্তরিত করব। কারণ এই জাতি জানে পরিবর্তন অবশ্যম্ভাবী, পরিবর্তন অপরিহার্য।
বাংলাদেশের যুব সমাজ, শ্রমিক, প্রবাসী ভাই বোনেরা একত্রিত হয়ে আমরা আজকে শপথ নেব, দেশকে আবার আমরা নতুন করে গড়ে তুলব। দেশের সামনে সমস্ত সমস্যার পাহাড়কে আমরা একসাথে সরাবো। প্রত্যেকটা নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত করে, অর্থনৈতিক স্বাধীনতা অর্জন করে, বৈশ্বিক শক্তির চাপে মাথা উঁচু করে দাঁড়ায় বলবো, বাংলাদেশ জাগছে, বাংলাদেশ জিতবেই। আসেন পরিবর্তনের শপথ নেই। গণতন্ত্র, সুশাসনের পতাকা হাতে নিয়ে আমরা বাংলাদেশকে বিশ্ব অর্থনীতির নতুন শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করব। সময় আসছে সৃজনশীলভাবে নতুন বাংলাদেশ গড়ার। এই যুদ্ধে জয় হবই, কারণ এটাই জনগণের ইচ্ছা শক্তি, এটাই পরিবর্তনের অদম্য আকাঙ্ক্ষা, এটাই জুলাইয়ের আকাঙ্ক্ষা, এটাই বিপ্লবের আকাঙ্ক্ষা, এটাই বিপ্লবের শপথ। ইনকিলাব জিন্দাবাদ।